প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আগেও তো আপনার এই সুতা এবং তুলা নিয়ে এরকম সমস্যা ছিল, থাকলেও সরকার ওটাকে মিনিমাইজ করে নিছে। এখন এই সরকার আইসা কোনো কিছু না বুঝেই বিভিন্ন ধরনের আপনার কার্যক্রম হাতে নিছে। বিশেষ করে আপনার সমস্যাটা তৈরি হইলো কোথা থেকে, যেহেতু ভারত থেকে তুলা আসে এবং সুতা আসে, তা ভারতের সাথে বিভিন্ন ধরনের আপনার ভাগ যুদ্ধে জড়ায় গিয়া ভারত বিভিন্ন ধরনের টেকনিক্যাল আনিছে, কাজ করছে। যেমন আপনার অনেক স্থলবন্দর দিয়ে ওরা জিনিসপত্র এক্সপোর্ট করে না, সুতা বলেন বা তুলা বলেন, বলছে যে না আমরা ওইভাবে এক্সপোর্ট করবো না, আপনার অন্য সিস্টেম মিলে, মানে ব্যারিকেড দেওয়া যেটা আর কি বলে। এইভাবে আস্তে আস্তে এই সমস্যাগুলো তৈরি হইলো। এখন আমাদের সরকার এখানে আমাদের তুলার যে ব্যাপারটা, তুলা এখন ইন্ডিয়া থেকে আনতে গেলে আমাদের আর ওই দেশে আমাদের দেশে সুতা তৈরি করতে গিয়ে ওদেরকে 30 সেন্ট নাকি অতিরিক্ত খরচ পড়ে। আমাদের দেশে গার্মেন্টস এর যে মালিক, তারা আমাদের দেশ থেকে তুলা সুতা যখন কিনতে যায় তখন দেখা গেল ওদের কস্টিংটা বেশি পড়ে, তো ওরা তখন আপনার ইন্ডিয়া থেকে আপনার সুতাটা ইম্পোর্ট করে, কারণ ইম্পোর্ট করার কারণে তাদের একটু কস্টিং কম পড়ে, কাপড়টা যত তৈরি করে আপনার এক্সপোর্ট করতে গেলে তারা করতে পারে, আপনার একটু কম মূল্যে দিতে পারে। এখন যেহেতু বাজারটা খুবই কম্পিটিটিভ হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডে আপনার বৈশ্বিক মন্দার কারণে সবাই একটু চিপে জিনিস নিতে চাচ্ছে, চিপে জিনিস নিতে গিয়ে দাম দরটা বেড়ে গেল। তার মধ্যে আপনার ধরেন বিভিন্ন কান্ট্রিতে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে, বিশেষ করে ভিয়েতনাম আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তারা যখন কম দামে কাপড় দিতে চাচ্ছে, তখন বাংলাদেশি আপনার যারা আপনার এক্সপোর্টাররা তারাও ওই বিদেশি বায়ারদেরকে কম দামে আপনার অফার করতেছে। এই অফার করতে গিয়া তারা সুতাটা যাতে কম দামে কিনতে পারে ওই চিন্তা করে তখন ইন্ডিয়ার দিকে তারা হাত বাড়ায়, যেহেতু বাংলাদেশ থেকে কম দামে ইন্ডিয়াতে সুতা পাচ্ছে। বাংলাদেশের সুতা মালিকরা যারা বলতেছে যে আমরা তাহলে এই যে ফ্যাক্টরিগুলি করলাম, অলরেডি 50টা বন্ধ হয়ে গেল, আরো অনেক বন্ধ হওয়ার পথে, সেইগুলির কি হবে? এবং আরেকটা জিনিস বলতেছে যে যদি আমাদের এই কারখানাগুলি টোটালি বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তী সময় ইন্ডিয়া থেকে আমাদের সুতা আনতে যাবো, তো সুতার দাম তারা বাড়ায় ধরবে। এটা ইন্টারন্যাশনাল একটা এটা হয়, এটা কিন্তু আছেই, এটা এই সিস্টেমটা আছে। এখন গার্মেন্টস মালিকেরা যারা বলতেছে যে আপনারা সুতা তাহলে পরিপূর্ণ উৎপাদন করেন, যে আমাদের বাইরে থেকে না আনতে হয়, কারণ আমরা তো পুরোপুরি দিতে পারেন না, আর তাছাড়া আপনারা তো দাম বেশি ধরতেছে। তারা তো এক্সপোর্ট করে, যারা কাপড়টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মার্কেটে কাপড় এক্সপোর্ট করে, তা আমরা যদি সুতা যদি কম দামে না কিনতে পারি, তাহলে আমরা বিদেশ কিভাবে কম দামে এক্সপোর্ট করবো? তাহলে বাজার হারাবো। ওইখানে যদি বাজার হারাই, তাহলে তো সুতার কল বলেন আর এই গার্মেন্টস সবই তো আপনার তলানির দিকে যাবে। এই হলো মূল ফ্যাক্টর। এখন এই যে ইয়ার কোম্পানি, সুতার যে কোম্পানিগুলি, তারা চাচ্ছে যে যেহেতু ইন্ডিয়াতে আপনার কম দামে সুতা নিয়ে আসে আমাদের গার্মেন্টস মালিকরা, এই জন্য তারা চাপ দিচ্ছে সরকারকে যে এখানে আমরা ট্যাক্স বাড়ায় দেওয়ার জন্য। ট্যাক্স যদি বসায় দেয়, তাহলে সুতার দাম, ইন্ডিয়ার সুতার দাম বেড়ে যাবে, তখন আমাদের দেশের সুতার চাহিদা বাড়বে, ইন্ডিয়ার সুতা তখন ইম্পোর্ট কমে যাবে। এই হলো তাদের যুক্তি। গার্মেন্টস মালিকরা মানতেছে না, গার্মেন্টস মালিকরা তো বলতেছে আমরা যদি এক্সপোর্ট করি তাহলে তো এক্সপোর্টই আমরা হারায় ফেলবো, তাহলে সুতা উৎপাদন করে কি করবে? আরো কিছু কাজ করে, যখনই এই সুতার কিছু ক্রাইসিস দেখা দেয়, তখন আমাদের বাংলাদেশি যে সুতার মালিকরা ওরা সুতার দাম বাড়ায় দেয়। এটা আমি কয়েকজন আপনার ওই গার্মেন্টস মালিকের সাক্ষাৎকার শুনলাম, দুইজনই কিন্তু মানে সবাই একজনকে আর একজনের পোল্ট্রি মারে গেলে বড় হইতে চায়, ব্যাপারটা হলো এরকম। আমাদের দেশের এই যে সুতার কোম্পানি আর গার্মেন্টস কোম্পানি একজনকে একজন পোল্ট্রি মারতে চেষ্টা করতেছে, এখানে সুশৃঙ্খল নিয়ম কানুন পালন করতেছে না। এই জন্য দুই আপনার সমিতির লোক লাগছে মানে চাপাচাপি। এই যে আপনার কথা বলছি, এখন আপনার ইন্ডিয়ার যে কথাটা বললেন, যে ইন্ডিয়ার কথাটা, এখন ইন্ডিয়ার ব্যাপারটা কিন্তু আসে অন্যভাবে। ইন্ডিয়া দেখেন এখন আপনারা ইন্ডিয়ার সাথে ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করতেছে বর্তমান সরকার, কোনো কারণ ছাড়াই। এগুলি এই দেশের মানুষ সবাই এখন এই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন, কিছু সংখ্যক লোক ছাড়া সবাই উদ্বিগ্ন। এই যে অনর্থক একটা দেশের সাথে, যাদের সাথে আমাদের মানে অনেক ডিপেন্ডেন্ট,
অনেকটা ডিপেন্ডেন্ট। বিশেষ করে আপনি গার্মেন্টস এর কথা, যে আজকে যদি দেশের উন্নয়ন হয়ে থাকে, উন্নয়নের বড় একটা অবদান হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আমাদের যে এক্সপোর্ট হয় 80% না 87% হলো আপনার বৈদেশিক মুদ্রা আসে হলো আপনার ওই গার্মেন্টস এক্সপোর্ট থেকে। তাহলে ওই সেক্টরটাই যদি বসে যায় তাহলে আপনার এই দেশের উন্নয়ন কিভাবে হবে? এইগুলি আসলে এখন আমাদের এই সেক্টরটা ডিপেন্ড করে হলো ভারতের তুলা এবং সুতার উপরে। হ্যাঁ, আপনি অন্য দেশ থেকে আনতে পারবেন, যেমন চায়না থেকে আনতে পারবেন, কিন্তু ওইখান থেকে আপনার কস্টিং বেশি পড়বে। আপনি তো ইন্ডিয়া থেকে তো আপনি এমনি আনতেছেন না। দিল্লি না ঢাকা তো মুখে সহজে বলতে পারেন। দেশের যে কি অবস্থা, দেশের যে মূল যে অর্থনৈতিক মানে কাঠামো যার উপর ডিপেন্ড করে দাঁড়ায় আছে, সেটাই হলো ইন্ডিয়া নির্ভর। আপনি কিছুই করেন নাই তো, আপনি ইন্ডিয়া থেকে আনতে হবে বাধ্য, আপনি না হলে আপনি কম দামে কাপড় দিতে পারেন ইউরোপে। এখন আর একটা জিনিস রফিক ভাই, একটা কমেন্ট এই প্রসঙ্গে, একটা কমেন্টস আছে, যদি এটা একটু আমলে নেন, আলোচনার সাথে অ্যাড করে নেন। সেটা হচ্ছে, একজন কমেন্ট করলো, শহীদুদ্দিন, গার্মেন্টস ব্যবসা ভারতমুখী তো কোনো সময় ছিল না, বিগত 15 বছরে ভারতমুখী করা হয়েছে। আসলে কি তাই? ও তো জানে না, ও তো ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানে না। ও না জানলে তো আপনি ওই গার্মেন্টস মালিক আছে, ওদের সাথে কথা বলো। ও গার্মেন্টস মালিক, ও দুনিয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমরা যদি তাইলে এখন তাহলে এই ইন্ডিয়া সুতার উপর ট্যাক্স বসাতে চাচ্ছে কেন বাংলাদেশের ইয়ারা? আর গার্মেন্টস মালিক ট্যাক্স দিতে চাচ্ছে না কেন সুতার উপরে? তাহলে আপনি চায়না থেকে আনে না কেন, অন্য দেশ থেকে আনে না কেন? আপনি ওদেরকে বলে দেন, আপনি কোম্পানি চালান, আপনি কি কোম্পানি চালান? না জেনে কথা বলেন, মানুষকে ধোঁকাবাজি করেন। যে জিনিস দিয়ে তৈরি হবে কাপড়, যেটা এক্সপোর্ট হবে, সেটা যদি কম দামে না কিনতে পারে, তাহলে সেটাই কম দামে এক্সপোর্ট করবো কি ভাই? এখন তো আপনাদের সব দিক দিয়ে সবাই করতেছে। এই যে এখন আসতেছে আপনি ইন্ডিয়াতে, এই যে আপনার আমাদের সবচেয়ে বড় মার্কেট, বড় বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন। টোটাল ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বেশি, প্রায় $40 বিলিয়ন উপরে এক্সপোর্ট করে ইউরোপীয় ইউনিয়নে। 42 বিলিয়ন। অ্যাকুরেটটা তো আমরা দরকার নাই, আমরা $40 বিলিয়ন উপরে বলছি, এটাই যথেষ্ট। এখন $40 বিলিয়ন যখন, যে মানে প্রায় 50% হলো ইউরোপিয়ান। এখন ইউরোপের সাথে আপনার যে ভারতের মুক্ত বাণিজ্য যে আপনার কমপ্লিট করলো, আপনি গত 1 বছরের মধ্যে আমি রফিক ভাই এই প্রসঙ্গে একটা কমেন্ট দিই, যদি অ্যাড করেন আলোচনার সাথে। 24-25 অর্থ বছরে ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে $19.71 বিলিয়ন, যা মোট পোশাক রপ্তানির 50.10%। ইউরোপীয় বাজার। এখন ইউরোপের সাথে মুক্ত বাণিজ্যের ফলে এই 50%-এর উপরে কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? আমি সেটা বলতেছি আপনাকে, যে এখন এই যে মুক্ত বাণিজ্য তৈরি, মানে তারা যে করলো, এবং এটা ওই যে ইউরোপীয় ইউনিয়নের যে আপনার প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, উনি নিজে বললো যে এই চুক্তিটাকে আপনার ঐতিহাসিক একটা মাদার অফ অল ডিলস, মানে যত ধরনের চুক্তি হয়েছে ইউরোপ, যারা যত ধরনের চুক্তি করছে, যেন আমেরিকার সাথে বড় বড় চুক্তি আছে, সবচেয়ে বড় চুক্তি হিসেবে এটাকে বলতে মাদার অফ অল ডিলস। তাহলে আপনি বুঝেন তারা কতটুকু উৎফুল্ল ইউরোপীয় ইউনিয়ন। এখন ইউরোপীয় ইউনিয়নে দেখেন আপনার সবকিছু দিয়ে আপনার শুল্ক আপনার কমে একদম, আগে এরকম আপনার জিনিস আছে যেটা 100% পর্যন্ত শুল্ক দিছে, বসাইছে ইউরোপ। এখন এটা আনবে হলো 10% বা আশেপাশে, এটার মধ্যে থাকবে শুল্ক, থাকবে অল্প। দুই দেশই এরকম করতেছে। হ্যাঁ, এবং এটাতে ওই এখন 200 আপনার 200 কোটি মানুষ ভারত। এবং রফিক ভাই আরেকটু বলি, এই যে সমকালে আমাদের বাংলাদেশের এই পত্রিকা, খুবই বড় পত্রিকা, তাদের এক প্রতিবেদনে এটা উঠে আসছে যে ভারত FTA স্বাক্ষর, ইউরোপীয় ইউনিয়নের রপ্তানিতে আরো ঝুঁকিতে বাংলাদেশ। আমি ঝুঁকির কথাটাই জানতে চাচ্ছি যে আপনারও কি এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমি ঝুঁকির কথাটা তো বলতেছি আপনাকে, এই কথাটা তো বলা হচ্ছে আপনাকে। এই হাতেম সাহেবের এটা তো আমি লাইভেই দেখলাম, না লাইভের সাক্ষাৎকারই দেখলাম।
ওই কথাগুলি তো আমরা উঠায় ধরতেছি। ওনারা হয়তো স্পেসিফিক তথ্য বলতেছে, আমরা মূল জিনিসটা এককভাবে বলতেছি। বুঝলেন না এই জিনিসটা? এখন এই যে জিনিসগুলি আসতেছে, এখানে ভারত যেখানে তাদের নিজেদের আপনার তুলা আছে, এই তুলার থেকে তারা সুতা উৎপাদন করবে, দেখেন। আর এখানে আপনার ট্যাক্স, আপনার 10% ট্যাক্স ওরা যদি বা দিয়ে কাপড় দেয়, তখন ওরা আগায় যাবে না? ওরা যখন আগায় যাবে, আরেকটা জিনিস আমি বলে দিই আপনাকে, প্রযুক্তির দিক দিয়ে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ থেকে অনেক আগায় আছে, এটা আপনি জানতে হবে। প্রত্যেকটা ব্যাপারেই, যে কোনো ব্যাপারে প্রযুক্তি দিয়ে ইন্ডিয়া কিন্তু আগায় আছে। এই প্রযুক্তি যখন আপনার কাপড়ের কোয়ালিটির উপরে যদি ডিপেন্ড করে, যে কারা ভালো কোয়ালিটির কাপড় দেয় এবং দামও যদি কম দেয়, তাহলে বাংলাদেশের বাজার কি হবে? এই যে হাতেম সাহেব যে এমনিতে বলেন এই কথাটা, তা উনি তো গার্মেন্টস এর মালিক, উনি একদম নেতা মানুষ, বহুত বছরের বিজনেস করে, ওনারা বুঝতেছে। আর ওই যে আমাদের দর্শক, উনি এগুলো বুঝবে না, উনি তো মানে এই যে ফাউল কথা নিয়ে দাঁড়ায় থাকে। তথ্য জানার পরে এগুলি বুঝতে, আপনি তথ্যগুলি জানেন, এই দেশে বাস করেন, ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন আপনার ইয়া হয়ে যাবে, দেউলি হয়ে যাবে, অলরেডি আপনার 400 গার্মেন্টস অলরেডি দেউলি হয়ে গেছে, আপনার 12 লক্ষ 14 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে গা। আর প্রতি মাসে আপনার প্রতি বছরে 14 লাখ 12 লাখ, এই যে আগামী 6 মাসে আরো 12 লাখ ইয়া হবে। ওটা গার্মেন্টস এর যে মালিক, হামিম গ্রুপের মালিক, অনেক বড় ব্যবসায়ী মানুষ, উনি নিজে আপনার বলছে যে আগামী 6 মাসে আরো 12 লক্ষ লোক আপনার বেকার হবে। 12 লক্ষ ফ্যামিলি, হ্যাঁ 12 লক্ষের সাথে 12 লাখ ফ্যামিলি, 4 12 48, মানে 50 লক্ষ মানুষের আপনার ইয়া নষ্ট হবে।